মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে তাকে নেওয়া হয়েছে ট্রাইব্যুনালে। সেখানে রয়েছেন গ্রেফতার করেছে পুলিশ। রোববার ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। সকালে রাজধানীর একটির পর একটি মামলায়, মিথ্যা মামলায় কর্মীদের সাজা দেয়া হচ্ছে, নেতাদের সাজা দেয়া হচ্ছে। যারা নির্বাচনে প্রার্থী, যোগ্য প্রার্থী হতে পারেন, তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার মতন সাজা দেয়া হচ্ছে। নেতা কর্মীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা হয়েছে, আমি দাবি করছি এই সরকারের কাছে এইসব রাজনৈতিক মিথ্যা মামলা তুলে নেওয়া হোক। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা, অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন। এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে, আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য। এর চাইতে আর কিছু নয় রুমিন ফারহানা। আপনি কি শেখ হাসিনার আপন কেউ, যে কারণে নিরাপত্তায় ভুগছেন? আপনি কি শেখ হাসিনার মতো সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজদের পক্ষে, যে কারণে নিরাপত্তায় ভুগছেন ব্যারিস্টার রুমিন ফারহানা? বিতর্কিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য এখন আওয়ামী লীগের লোকজন শেয়ার করছে। বিশেষ করে বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতারা রুমিন ফারহানার বক্তব্য শেয়ার করছে, রুমিন ফারহানাকে ধন্যবাদ জানাচ্ছে। রহস্য কি, কারণ কি? দর্শক, ঘটনার সূত্রপাত রুমিন ফারহানার মাধ্যমে নয়। আপনাদের নিঃসন্দেহে মনে কি হয়েছে বাংলাদেশে? আমরা সন্ধ্যার পরে বহু বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই। আপনিও ভয় পান, স্বীকার করবেন কি করবেন না জানি না, আমি ভয় পাই ভাই। এবং আমি এটা সকল চ্যানেলে বলি, রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে। এটা তো আমি গত 15 বছর বলি নাই। একেবারে আম জনতা, আপনার প্রোগ্রামের যে হেডলাইন, সেই হেডলাইনের মানুষজনের সঙ্গে আমি যখন কথা বলি, তারা আমাকে গলা নিচু করে একটা কথা বলে, ভাই তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন, তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করেন। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? এইটা কি এই 22 জন উপদেষ্টার জবাব দেওয়ার কথা নয়? ব্যারিস্টার রুমিন ফারহানা বড় কথা, লুকিং ফর শত্রুজ কিংবা ডেভিল কি অপারেশন ডেভিল হান্ট, এইসব অদ্ভুত কথা। রুমিনা ফারহান ম্যাডাম আমার পছন্দের, হ্যাঁ, খুব ভালো বক্তা, প্রতিবাদী কণ্ঠ, কিন্তু উনি এইসব লুকিং ফর শত্রু, ওই যে অপারেশন ডেভিল হান্ট, এই ধরনের কথা আগে শুনে নাই। লুকিং ফর শত্রু এই কথাটা কে বলতো? উনার দলের লোকই তো বলতো, বাবর সাহেব। হ্যাঁ, উনার দলের লোকের কথাও তো ওনার পছন্দ না। ব্যারিস্টার রুমিন ফারহানা গ্রেপ্তার, কোথায় থেকে এবং কিভাবে গ্রেপ্তার হলেন, কোন মামলায় তিনি গ্রেপ্তার হলেন, এটা সত্য নাকি গুজব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। এই ব্যারিস্টার রুমিন ফারহানা গ্রেপ্তার এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি কি এই ব্যারিস্টার রুমিন ফারহানা গ্রেপ্তার হয়েছে নাকি এটা গুজব ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা, অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন। এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে, আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য। এর চাইতে আর কিছু নয় রুমিন ফারহানা। আপনি কি শেখ হাসিনার আপন কেউ, যে কারণে নিরাপত্তায় ভুগছেন? আপনি কি শেখ হাসিনার মতো সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজদের পক্ষে, যে কারণে নিরাপত্তায় ভুগছেন ব্যারিস্টার রুমিন ফারহানা? আপনি কি বাংলাদেশে মনে করছেন যে আপনি হাসিনার কোনো দালাল কিংবা গোপন সংস্থার সদস্য, যে কারণে নিরাপত্তায় ভুগছেন? না হয় কেন বলছেন? আমি এর মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখনো শেখ হাসিনার গুপ্তচরেরা বিভিন্ন নামে বেনামে হয়তো বিভিন্ন সংগঠনের মধ্যে লুকায়িত আছে। না হয় এই ধরনের বক্তব্য কোনোদিন হতে পারে না। 5ই আগস্টের এই সরকার হচ্ছে আমাদের সরকার, দেশের সরকার, মানবতার সরকার। 5ই আগস্টের সরকার হচ্ছে ইউনূসের এই সরকার, হচ্ছে বিপ্লবী সরকার, বিপ্লব পরবর্তী আজকের এই বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার সরকার। এই সরকারের ভুল থাকবে, ত্রুটি থাকবে, সব থাকবে, কিন্তু এই সরকার কোনোদিনই শেখ হাসিনার চাইতে খারাপ সরকার নয়, আওয়ামী লীগের চাইতে খারাপ সরকার নয়। আওয়ামী লীগ একটি হত্যাকারী, গুমকারী, নির্যাতনকারী সরকার ছিল, জনগণের উপরে একেবারে চরম মাত্রার একেবারে আধিপত্য বিস্তারকারী সরকার ছিল। ওই সরকারকে হটিয়ে আমরা যেই সরকার বসিয়েছি, সেই সরকারকে যেই নেত্রীর পছন্দ হয় না, নিশ্চয়ই ওই নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কারণে, তার কোনো একজন বিশেষ ব্যক্তি ছাড়া আর কিছু নয়। অতএব প্রিয় বন্ধুরা আমার, এ দেশকে রক্ষা করতে হলে দলমত চিনি না,
আওয়ামী বিরোধী এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে। হাসিনার দোসরদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন যে বাংলাদেশে এখন আর একা একা ঘর থেকে বের হওয়া যায় না, রাস্তাঘাটে হাঁটতে নাকি তার সন্ধ্যার পরে মানুষ প্রয়োজন হয়। এমন এক বিভীষিকাময় বাংলাদেশের পরিস্থিতি যে রুমিন ফারহানাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে একা একা আর তিনি পারছেন না, তাকে মানুষ ছাড়া চলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তার জন্য। তার মানে তার জীবন এখন শঙ্কিত, তার চলাফেরা এখন লিমিটেড হয়ে যাচ্ছে। জনগণকে তিনি ভয় পাচ্ছেন, কে কোন জায়গা থেকে কিভাবে কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন সেগুলো নিয়ে তিনি একেবারেই জনসম্মুখে তথা লাইভে আপনার টক শোতে উন্মুক্ত করে দিলেন যে এই সরকারের সময় এরকম একটি খারাপ পরিস্থিতি বিরাজ করছে। কোন সরকারের সময়? যেই সরকার 5ই আগস্টে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে একটি অভ্যুত্থান, একটি বিপ্লব, একটি চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের সময় রুমিন ফারহানার জীবন নিরাপদে নেই। রুমিন ফারহানার জীবন নিরাপদে কখন ছিল? শেখ হাসিনার যে 16 বছর ছিল সেই সময় তিনি নিরাপদে ছিলেন, সেই সময় তিনি সংসদে ছিলেন, সেই সময় তিনি বাসা বাড়ি টকশো রাস্তাঘাট সব জায়গায় তিনি চলতে পারতেন। রাজনীতি ভিন্নভাবে করলেও তার কোনো নিরাপত্তার সমস্যা ছিল না। কিন্তু এই রুমিন ফারহানারই আমরা দেখেছি যে তার উপরে যখন তিনি ছাত্রদের আন্দোলনে যোগ দিতে একটি জায়গায় এসেছিলেন শহীদ মিনার, সেই দিন তার বাসায় যে আক্রমণ করা হয়েছে তিনি সেখানেও বলার চেষ্টা করেছিলেন যে তার উপরে গুন্ডারা আক্রমণ করছে, এবং সেই সময়টা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার না। তিনি বলছেন এগুলো আওয়ামী লীগ কিংবা ওদেরই, আবার পরক্ষণে বলছেন যে এদের দলীয় পরিচয় নাই, এরা আওয়ামী লীগও না। তার মানে ওই সময়ও তার বক্তব্যে একটু আওয়ামী প্রীতি ভাবটা দেখা গিয়েছে। মানে যারা তার উপরে আক্রমণ করতে এসেছে আওয়ামী লীগের সময়ও, তারা মূলত দলের কেউ হইতে পারে না, দল হইলে তো এরকম আক্রমণ করতে পারে না। তো তিনি জানেন না যে আওয়ামী লীগ মানেই সন্ত্রাস, আওয়ামী লীগ মানেই চাঁদাবাজ, আওয়ামী লীগ মানেই দুষ্ট, আওয়ামী লীগ মানেই একটি গন্ডর, এটা তিনি জানেন না। যাই হোক, তিনি তো সেই দিন বলেছিলেন যে আমার উপরে আক্রমণ করা হচ্ছে, আমার মা অসুস্থ, আমার মাকে হসপিটালে নিব, এই সময় দরজা জানলা ভেঙে দিচ্ছে, কাজ ভেঙে দিচ্ছে। এটা তো নতুন কিছু নয়। তাহলে সেই সময়টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় তো ছিল না, সেই সময়টা ছিল শেখ হাসিনার সময়। সেই সময় আপনি নিরাপদ বোধ করেন নাই ঘরের মধ্যে, আপনি তখন হাঁটতে পারতেন না। আপনার বক্তব্য অনুযায়ী যে আপনার বাসার সামনে নিরাপদ ছিলেন না, ঘরের মধ্যে দরজা জানলা ভেঙে ফেলছে। আর আজকে আপনি টিভিতে যাচ্ছেন, টক শো করছেন, রাস্তাঘাটে হাঁটছেন, সভা সমাবেশ করছেন, আপনি এখন বলছেন যে আপনি নিরাপত্তা বোধ করেন না। আসলে আপনি কি বোধ করতে চান আপনি বলেন? বাংলাদেশের জনগণকে কিভাবে আপনি বুঝাতে চান যে এই সরকার কোনো ভালো সরকার নয়? এটা কি উদ্দেশ্যটা কি? আমরা এই সরকারকে প্রতিষ্ঠিত করেছি, জনগণ এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে। আর যাই হোক, অন্তত পক্ষে শেখ হাসিনার 16 বছরের জুলুম নির্যাতন থেকে বেঁচে থাকার জন্য আপনি শেখ হাসিনার 16 বছরের অত্যাচার, জুলুম, নির্যাতন, অর্থ সম্পদ লোপাট, দেশটাকে ধ্বংস করে দেয়া, এই সব কিছুর একেবারে ভালো রেজাল্ট আপনি 6 মাসের মধ্যে চাচ্ছেন। 6 মাসে এমন কি হয়েছে আমাকে বলেন? আওয়ামী লীগের আমলে প্রতিদিন গুম হতো, ক্রসফায়ার হতো, হত্যা করা হতো, মানুষ নির্যাতন হতো, আলেম ওলামাকে জেলে ভরা হতো, মানে ফাঁসির কাস্টে ঝুলানো হতো, কান্নার রোল বসতো। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষাভাষী মানুষরা অস্থিরতা প্রকাশ করত। অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা, কোনো ব্যক্তি কোনোভাবে রাজনীতি করতে পারতো না। 3টি ইলেকশন, সবগুলো অবৈধ ইলেকশন ছিল, এবং কোনো ইলেকশনেই বাংলাদেশের আর কোনো রাজনীতিবিদদেরকে সুস্থভাবে কোনো কিছু করতে দেয় নাই।
অ্যাকসেপ্ট রুমিন ফারহানাকে, যেখানে কোটাভিত্তিক মহিলা এমপি বানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে, যে 5-6 জন এমপি ছিলেন তাদের উপর নির্ভর করে একটা পেয়েছিলেন রুমিন ফারহানা এমপি। অনেক বিতর্ক আছে সেই সময়ের সংসদ সদস্য যারা যারা যুক্ত হয়েছেন, ওই 5 জনের প্রত্যেকেই প্রায় বিতর্কিত। একজন উকিল আব্দুস সত্তার এই রুমিন ফারহানার আসনের লোক। এই উকিল আব্দুস সত্তার কিন্তু লোভ সহ্য করতে পারে নাই, মৃত্যুর আগে তাকে কি করতে হয়েছে, সেখানে কিন্তু তিনি স্বতন্ত্র ইলেকশন করে তারপরে তিনি সেখানে ওই আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগের সবাইকে নিয়ে আবার এমপি হওয়ার চেষ্টা করেছেন, হয়েছেনও তিনি। তারপরে আপনারা জানেন সেই উকিল আব্দুস সত্তার ইতিহাস। আরেকজন হচ্ছে এই যে হারুন সাহেব, কয়েকদিন আগে বক্তব্য দিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ সম্ভবত তার বাড়ি। এই হারুনও ওই 5-6 জন এমপির একজন। তাহলে দেখেন তাদের কেমিস্ট্রি মিল কত, প্রত্যেকের কথাবার্তার মধ্যে এলোমেলো মনোভাব। সেই হারুনও কয়েকদিন আগে বলছে বাংলাদেশের শেখ হাসিনা যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার করেছে, এই রাজাকারদেরকে শাস্তি দিতে হবে, এদেরকে আবার নতুন করে বিচার শুরু করতে হবে, না হয় নাকি বাংলাদেশ সুন্দরভাবে থাকবে না। এবং আজহারির আলেম ওলামার মাহফিল নিয়ে যে ধরনের কুৎসা রটাচ্ছে, এটা কোনো মানুষ সহ্য করতে পারে না। এই একই লোক, ওই লোকই তারেক রহমানের বক্তব্য শোনে নাই, তার কথা রাখে নাই, চাপে পড়ে বাধ্য হয়ে এই দল তাকে তার সর্বশেষ নমিনেশন মানে এমপি হওয়ার পরে শপথ নিতে এক প্রকার বাধ্য হয়েছে মির্জা ফখরুল সাহেব, তখন কিন্তু সেখানে শপথ নেয় নাই। এই রুমিন ফারহানা ওই ক্লাসমেটেরই ফ্রেন্ড। আজকে আমার মনে হচ্ছে তাদের সবার ধরন এক। রুমিন ফারহানা এখন বলছে বাংলাদেশের জনগণ আজকের শান্তিতে নাই, ঘর থেকে বের হতে পারছে না, মাগরিবের পরে নাকি নিরাপত্তা বোধ করছেন না, অনিরাপদ একটি বাংলাদেশে উনি বসবাস করছেন। বাহ, এই কথা বলার জন্যই তো শেখ হাসিনা মনে হয় বাংলাদেশে কিছু মানুষকে তৈরি করছে যারা এই কথাগুলো বলবে, আর এই কথাগুলোই শেখ হাসিনা দেশ বিদেশে প্রচার করে তারপরে তার নিজের রাজনীতিকে পরিচালনা করবে। এই কারণেই গত 16 বছর পর্যন্ত বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রামে সফল হইনি, কারণ আমাদের ভিতরে শেখ হাসিনা এমন কিছু বক্তব্য, এমন কিছু মানুষকে জিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে, যাদের বক্তব্যগুলোর মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশে যাতে করে আন্দোলন সংগ্রাম সুষ্ঠু সুন্দরভাবে সফল করতে না পারি। এই রুমিন ফারহানারই বিভিন্ন বক্তব্য আগেও বিতর্কিত হয়েছে, সাম্প্রতিক সময় আবার 32 নাম্বার নিয়ে বক্তব্য। এই 32 নাম্বার বাংলাদেশের সকল সাধারণ জনগণ, এটাই কোনো নেতা টেতা ছিল না, বিএনপি জামাত আর হেফাজত আর চরমনাই নাই, এখানে কোনো দল টল কেউ দেখে নাই, আর ছাত্র জনতার কোনো নেতা ছিল না। শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে, ছাত্র জনতাকে খুন করে আবার সেখানে বক্তব্য দিতে আসতে চেয়েছে। জনগণ সদল বলে শেখ হাসিনার এই দাম্ভিকতার জবাব দিতে গিয়ে 32 নম্বরে যা হওয়ার তাই হয়েছে। এটা নিয়েও চুলকানি কেন আপনাদের? বাংলাদেশের কোনো ইস্যুতে শেখ হাসিনা যে সকল কার্যক্রম করে, সেই ইস্যুতে কেউ যদি বক্তব্য দেয়, তার পক্ষে যদি অবস্থান নেয়, সেটা কোনোদিনই দেশের সাধারণ জনগণ মেনে নিতে পারে না, মেনে নিবে না, মেনে নিচ্ছে না। কিন্তু আজকের সেটাই হচ্ছে এই বাংলাদেশের বর্তমান অবস্থা, যে এখানে এখন সবাই মিলেমিশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কাজে নেমে পড়েছি আমরা। এখন বক্তব্য শুনলেই মনে হয় আওয়ামী লীগের আমল ভালো ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের আমল খারাপ। আওয়ামী লীগের আমল ভালো ছিল, আজকের সব ধ্বংস হয়ে যাচ্ছে, ভাবখানা এরকম। অথচ আওয়ামী লীগের আমলে যখন একটি গোষ্ঠী নিগৃহীত ছিল, তখন এই সকল মানবতাবাদী কোনো নেতাকে, কোনো রাজনৈতিক কর্মীকে বক্তব্য দিতে আমরা দেখি নাই। আলেমরা জেলে কথা বলে নাই, ফাঁসির কাজটা নিয়ে গিয়েছে কথা বলে নাই। আর আপনি এখন সন্ধ্যার সময় বের হইতে পারতেছেন না, নিজে নিজে ইচ্ছা করে বলছেন। তার মানে আপনি যে আপনার নিরাপত্তা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, আপনি যদি না জানেন যে
বাংলাদেশের মানুষ আপনাকে কোন কথা কোন বক্তব্য পছন্দ করে, আপনার রাজনীতি কি হওয়া উচিত। আপনি যদি শেখ হাসিনার দালালি করেন তাহলে তো বাংলাদেশে আপনার নিরাপত্তা এমনিও থাকবে না। সেটা যে দল করেন, কোনো দল করলে লাভ হবে না। যদি হাসিনা প্রীতি কেউ দেখায় তাকে তো কেউ জনপদ দিয়ে কেউ নিরাপত্তা দিবে না। এখন যদি আমার প্রশ্ন থাকে আপনার প্রতি, তার মানে ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি কি এই হাসিনার কাছের কেউ হয়েছেন যে কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন? আপনি কি শেখ হাসিনার আপন কেউ যে কারণে নিরাপত্তায় ভুগছেন? আপনি কি শেখ হাসিনার মতো সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজদের পক্ষে যে কারণে নিরাপত্তায় ভুগছেন ব্যারিস্টার রুমিন ফারহানা? আপনি কি বাংলাদেশে মনে করছেন যে আপনি হাসিনার কোনো দালাল কিংবা গোপন সংস্থার সদস্য যে কারণে নিরাপত্তায় ভুগছেন? না হয় কেন বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা, অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন? এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে, আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য। এর চাইতে আর কিছু নয় রুমিন ফারহানা। আমি এর মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখনো শেখ হাসিনার গুপ্তচরেরা বিভিন্ন নামে বেনামে হয়তো বিভিন্ন সংগঠনের মধ্যে লুকায়িত আছে। না হয় এই ধরনের বক্তব্য কোনোদিন হতে পারে না। 5ই আগস্টের এই সরকার হচ্ছে আমাদের সরকার, দেশের সরকার, মানবতার সরকার। 5ই আগস্টের সরকার হচ্ছে ইউনূসের এই সরকার হচ্ছে বিপ্লবী সরকার, বিপ্লব পরবর্তী আজকের এই বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার সরকার। এই সরকারের ভুল থাকবে, ত্রুটি থাকবে, সব থাকবে, কিন্তু এই সরকার কোনোদিনই শেখ হাসিনার চাইতে খারাপ সরকার নয়, আওয়ামী লীগের চাইতে খারাপ সরকার নয়। আওয়ামী লীগ একটি হত্যাকারী, গুমকারী, নির্যাতনকারী সরকার ছিল, জনগণের উপরে একেবারে চরম মাত্রার একেবারে আধিপত্য বিস্তারকারী সরকার ছিল। ওই সরকারকে হটিয়ে আমরা যেই সরকার বসিয়েছি, সেই সরকারকে যেই নেত্রীর পছন্দ হয় না, নিশ্চয়ই ওই নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কারণে, তার কোনো একজন বিশেষ ব্যক্তি ছাড়া আর কিছু নয়। অতএব প্রিয় বন্ধুরা আমার, এই দেশকে রক্ষা করতে হলে দলমত চিনি না, আওয়ামী বিরোধী এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে। হাসিনার দোসরদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে ন্যায় ইনসাফ এবং এই যে অসৎ চিন্তা, আধিপত্যবাদের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে যে সকল দালাল, তাদের মুখ সম্মোচন করে অদ্ভুত অদ্ভুত কথা আগে শুনে নাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত কথা। রুমিনা ফারহান ম্যাডাম আমার পছন্দের, হ্যাঁ, খুব ভালো বক্তা, প্রতিবাদী কণ্ঠ, কিন্তু উনি এসব লুকিং ফর শত্রু, ওই যে অপারেশন ডেভিল হান্ট, এই ধরনের কথা আগে শুনে নাই। লুকিং ফর শত্রু এই কথাটা কে বলতো? উনার দলের লোকই তো বলতো, বাবর সাহেব। হ্যাঁ হ্যাঁ, উনার দলের লোকের কথাও তো ওনার পছন্দ না। আমার অপারেশন ডেভিল হান্ট, এইসব অদ্ভুত শব্দ উনি আগে শুনেন নাই। উনি খুব স্পষ্ট ভাষায় বলছে, প্রতিবাদী তো, প্রতিবাদী উনি মুখে আটকায় না ওনার প্রতিবাদ করতে, কাউকে ভয় পায় না। গত 15 বছর আমি দেখছি উনি অনেক প্রতিবাদ করছেন, অনেক প্রতিবাদ করছেন। আমি তো ভয় পাইতাম, হায় হায় ওনারা না গায়েব করা যায়। না, ওনাকে গায়েব করতে পারবে না, কারণ উনি আইনের লোক তো, উনি রাজনীতি করেন তো, ওনার ভিত অনেক শক্ত তো, ওনার কথার মূল্য আছে তো। যার জন্য এই কথাগুলো বলতেছি আমি আজকে। ওনার মূল্যবান কথা নিয়েই কথা হবে। উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। গত 15 বছরের চেয়ে এই 6 মাস খুব খারাপ অবস্থায়। উনি একা বাইর হইতে পারে না রাস্তায়। কি মনে হয় আসলে কি উনি প্রতিবাদী? হ্যাঁ, প্রতিবাদী। ওনার দিক থেকে উনি ঠিক আছে, কারণ ওই যে রাস্তায় বের হইলে ওনার কানের কাছে সবাই বলে, আবার নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন না দিলে এই দেশ বাঁচবে না। বলে তো, উনি তার মিথ্যা কথা বলবে না, উনি সত্যি কথাই বলে। নির্বাচন চায় তো, হ্যাঁ, ওনার দলের লোক নির্বাচন চাইবে না কেন? অবশ্যই চাইবে। আর উনি যখন বাইর হয় এই যে ফুটপাতে, ওনারে কানে কানে বলে নির্বাচন চায়, জোরে বলে না কেন? জোরে বললেও তো কোনো ভয় নাই।
চিৎকার করে বলতে পারে, ওপেন তো সবাই বলতেছে না নির্বাচনের কথা, এটা ভয় কিসের? আর উনি রাস্তা বেরোইতে কেন ভয় পায় আমি বুঝি না। কারণ এখন তো ফুটপাতে বিএনপির ছেলেপেলেরাই আছে, একটা সময় আওয়ামী লীগ ছিল, উনি বলতেন ওই টাইমে উনি রাস্তায় বেরোতে পারেন না, উনি বলতেন, হ্যাঁ ওনার মাকে নিয়ে থাকেন এলিফ্যান্ট রোডের কোন একটা ফ্ল্যাটে, উনি বলছেন ওনার মা অসুস্থ, কিন্তু ওই আওয়ামী লীগের তাণ্ডবের জন্য, ছাত্রলীগের ওই হেলমেট বাহিনীর তাণ্ডবের জন্য উনি রাস্তায় বেরোতে পারছে না, মার যে চিকিৎসা করে নিয়ে যাবে যেতে পারছে না, এমন কথা আমি উনার মুখে শুনছি। কিন্তু তার চেয়ে ভয়াবহ এখন, তার চেয়ে ভয়াবহ উনি এখন সন্ধ্যার পরে রাস্তায় বের হইতে পারে না, মানে নির্বাচন দিলে রাস্তায় বের হইতে পারবে। গত 53 বছর প্রতিটি সরকারই আসছে নির্বাচনের মাধ্যমে, হ্যাঁ নির্বাচন ছাড়া কেউ আসে নাই। জোর করে যারা থাকতে চাইছিল তারা টিকে নাই, তাই না? নির্বাচনের মাধ্যমেই আসছে, নির্বাচনের মাধ্যমে আইসা মুরব্বীরা কি কি করছে জানি না। হ্যাঁ এখন তো বলে এইসব ছেলেপেলেরা, এদের লেখাপড়ার টাইম, এরা কেন এখন রাস্তায় আন্দোলনে যাবে? এরা যাবে এখন লেখাপড়ায়, এদের সামনে পরীক্ষা। ভাই বোনেরা, ম্যাডাম আপনিও অনেক লেখাপড়া কইরা তো আসছেন, তাই না? রাজনীতিতে অনেক লেখাপড়া কইরা, এবং অতীত যারা রাজনীতি কইরা এই দেশ চালাইছে তারাও তো অনেক লেখাপড়া করছে। সব লেখাপড়ার রেজাল্ট কি জানেন? আজকের নিউজ, লেটেস্ট নিউজ, ওই যে হাসান মাহমুদ 50 পদ ছাড়া ভাত খাইতে পারে না যে মানুষটা, সেই মানুষটা অ্যাকাউন্টে, ওনার পরিবারের অ্যাকাউন্টে থেকে 700 কোটি টাকা লেনদেন পাওয়া গেছে। 700 কোটি টাকা, 70টা অ্যাকাউন্ট ওনার পরিবারের, বউ বাচ্চা শালা গার্লফ্রেন্ড সব মিলায়া 700 কোটি টাকা লেনদেন হয়েছে, এবং ক্যাশ পাইছে 23 কোটি টাকা, 23 কোটি টাকা। এই যে 15 বছরের ঘটনার একটা লাস্ট ঘটনা বললাম আপনাদের সামনে। কি রাজনীতি করতো এই হাসান মাহমুদ, কিন্তু প্রচুর লেখাপড়া করা, প্রচুর, হ্যাঁ, কিন্তু ফলাফল কি ভাই বলেন? যাই হোক, এসব আক্ষেপের কথা বলে লাভ নাই, নির্বাচন দিতে হবে, নির্বাচন দিবে। আজকে বসছিল বিএনপির 3 জন নেতা, ফখরুল সাহেবও ছিলেন, হাফিজ সাহেব ছিলেন, আরো একজন ছিলেন, 3 জন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিছে নির্বাচনের সমস্ত কাজ দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে, এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। ওইখান থেকে বাইর হইয়া প্রেসের সামনে ওনারা জানাইছেন যে হ্যাঁ নির্বাচন সামনে চলে আসবে ডিসেম্বরের মধ্যে, কিন্তু আমরা রোড ম্যাপ পাই নাই, মানে রোড ম্যাপ দেয় নাই, মানে কয় তারিখে কি বারে কয়টার সময় নির্বাচন ওইটা জানানো হয় নাই। জানা গেছে তো ডিসেম্বরে, ধরে নেন ডিসেম্বরে নির্বাচন দিলে জানুয়ারিতে হবে, নির্বাচনে নাই না যান না, ভোট চান। আপনাদের নেতা বলতেছে তো, হায় হায় কতবার বলছে, আমার মনে হয় 50 বার বলছে যে আপনারা মাঠ পর্যায়ে কাজ করেন, মাঠ পর্যায়ে কাজ করেন। এখন যদি আপনারা মাঠ পর্যায়ে কাজ না করে খালি নির্বাচন করেন, দেখেন সত্যি কথা বলি, আপনাদেরকে পছন্দ করি তার জন্য বলি, ওই যে ম্যাডাম বললো যে রাস্তায় নামলে ওনার কানের কাছে বলে নির্বাচন, আমরাও রাস্তায় নামি, আমাদেরকেও লোকজন জানায়, কি বলে জানেন? যে স্যার কোন নির্বাচন না স্যার, ইউনূস সরকার থাকুক, পুরো দেশটাকে আগে গইরা নেক, তারপরে নির্বাচন। এবং সবচেয়ে বড় কথা কি বলে জানেন? যে স্যার বিচার যদি না হয়, এই যে স্বৈরা শাসকের, এই যে একটু আগে যার কথা বললাম, 70টা অ্যাকাউন্টে 700 কোটি টাকা 50 পদের খাবার দিয়ে খাইতো, এরকম ছিল পুরো আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীরা, প্রত্যেকের অ্যাকাউন্টে বড় বড় নেতা কর্মীর কথা বলি কেন,
উনার বাড়ির চাকরের কথাই বলি না কেন, উনার বাড়ির চাকরের অ্যাকাউন্টে উনি বলছিল 400 কোটি, পরে জানা গেছে 600 কোটি এবং 1250 কোটি টাকা লেনদেন হচ্ছে উনার অ্যাকাউন্টে। চিন্তা করেন তাহলে কি অবস্থাটা। এই অবস্থা থেকে দেশটাকে বাঁচাইবার জন্য না সবাই উচিত, আমার যেটা বিশ্বাস, আপনারা যদি একটু সাপোর্ট দেন, আপনাদেরকে তো বইলা দিচ্ছে নির্বাচন ডিসেম্বরে না হয় জানুয়ারিতে হবে, নির্বাচন তো দিয়েই দিছে। এই রোড ম্যাপ নির্বাচন বুঝছেন, ভালো লাগে না। নির্বাচন বারবার বললে না উন্নয়ন শোনা যায় কানের কাছে, উন্নয়ন এটা আর ভালো লাগে না। আপনারা দেশ গড়ার কাজে মন দেন, দেশ গড়ার জন্য সাহায্য করেন, বিচারের জন্য সাহায্য করেন। এই বিচার না হইলে ওই যে যারা বলেন যে এদের এখন লেখাপড়া করার টাইম, এরা কেন রাজনীতি করবে, আপনারা যারা লেখাপড়া কইরা এইভাবে লুটপাট করছেন, পুরো দেশটাকে না ফোগলা বানায় ফেলাইছেন, শূন্য বানায় ফেলাইছে। তো মা বাবার বুক তো খালি হইছেই, দেশের ব্যাংকের অ্যাকাউন্ট গুলো তো খালি কইরা ফেলাইছে। প্রশাসনে বলেন, সচিবালয় বলেন, লেখাপড়ায় বলেন, কোন জায়গায় তো ঠিক নাই, সব ভাঙ চুর কইরা চুরমার কইরা ফেলাইছেন। এই দেশটা গড়ার সুযোগ দেন, মাত্র আর কয়দিন বাকি, না 7-8 মাস বাকি, নির্বাচন তো চলে আসবে। অন্তত 7-8 মাস আমরা ওই দিকে না যাই যে সরকার কিছুই পারবে না, এই সরকার ফেলুর। অলরেডি এই যে যারা বুদ্ধিজীবী আপনারা যারা বলতেছেন, এগুলো বলা বাদ দেন, বাদ দিয়া না সাপোর্ট দেন যে স্যার আপনি যাওয়ার আগে যা করার কইরা যান। সময় তো চাইছে 7-8 মাস, ডিসেম্বর মানে জানুয়ারি না হলে ডিসেম্বর, নির্বাচন তো হবে। ওই একই পেঁচারে যায়েন না, আর একই পেঁচারে যদি যান তাহলে আমরা ধরে নেব আপনারা ভারতের দালাল। হ্যাঁ, সরাসরি কথা, ভারতের দালাল। কারণ ভারত তো নির্বাচন চায়, নির্বাচন করার জন্য পাগল হয়ে গেছে। আজকে আনন্দবাজারে দেখেন এই যে অপারেশন ডেভিল হান্ট নিয়ে ব্যঙ্গ ট্যাঙ্গ কইরা বহুত কথা লিখছে, ভারতের সমস্ত মিডিয়া ঝাঁপায় পড়ছে যে এই শয়তানের খোঁজ কি, এটা কি শুধু আওয়ামী লীগের লোকজন কি ধরবে আর কাউকে ধরবে না? সমস্ত মিডিয়া ওই একই কথা। ওরা কি শুধু ডেভিল হান্ট মানে শয়তানের খোঁজ, সেটা কি শুধু আওয়ামী লীগই? না, শুধু আওয়ামী লীগ হবে কেন? আওয়ামী লীগ হইলে কি সবাই মাইনা নিবে নাকি? কেউ মাইনা নিবে না। আবার ওই কাণ্ডটা হইলেও মাইনা নিবে না। আগে অপারেশনের নামে অনেকে ধৈর্য নিয়ে যাইয়া মাইরা ফালাইতো, যেটা হইতো মারা যাইতো, কইতো হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, সেটাও মাইনা নিবে না। আমার বিশ্বাস সেটা হইতে দিবে না ডক্টর ইউনূস। এই বদনাম উনি কামাবে না। এই অপারেশন মানে কি জানেন? পরিষ্কার করা, ময়লা পরিষ্কার করা, আবর্জনা পরিষ্কার করা। যারা বলতেছেন এটা কেন আরো আগে করলো না, 3 মাস আগে করলো না, 7 দিন আগে করলো না, 2 দিন আগে করলো না, সেদিনই কেন করলো? ভাই আগেই তো বলছি, আমার কন্টেন্ট আমি বলছি না যে গোয়েন্দা জাল বিছাইছে, কে কোথায় আছে না আছে, কে কি কথা বলতেছে, সমস্ত প্রমাণ আগে সংগ্রহ করছে, তারপরে অপারেশন ডেভিল হান্ট শয়তানের খোঁজে নামছে। এটা বুঝতে হবে। নির্বাচন যখন দিয়েই দিছে, আর সরকারের সমালোচনা করার দরকার নাই। হোক, আরেকটা সমালোচনা সামনে চলে আইছে, যেটা এখন সবাই বলা বলি করতেছে, কি এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না, তত্ত্বাবধায়ক সরকার লাগবে, কারণ এই সরকার তো একটা দল গঠন করছে। ভাই, দল ছাড়া বাংলাদেশের কোন রাজনীতিবিদ সরকার গঠন করছে আমাদের বলেন তো? প্রত্যেকটা দলের নেতা বা নেতৃত্ব দেশের প্রধানমন্ত্রী হয়েছে। আর এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার না, অন্তর্বর্তীকালীন সরকারও না। এটা একটা বিপ্লবী সরকার, অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছে। আর অভ্যুত্থান যারা করছে ওইটাও তো একটা দল। আপনাদের যেমন বিএনপির দল আছে, জামাতের দল আছে, এই যে জাপা জাতীয় পার্টির দল আছে, অন্য পার্টির দল আছে, এদেরও দল আছে। এদের দল কারা? যারা অভ্যুত্থান করছে। উনি বলছে না যে আমাকে ছাত্ররা বসাইছে, ছাত্র মানে ছাত্র জনতা, তার মানে উনার দলের লোকে ওনারে বসাইছে। এখানে তার লুকোচুরি করার কিছু নাই, ওপেন সিক্রেট। এটা ওপেন সিক্রেট। উনার দল এটা, উনার ফোর্স এটা। আপনাদের যেমন সবাই ফোর্স আছে, উনারও এটা ফোর্স। এটা আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ধারণা, কারোর সাথে নাও মিলতে পারে,
কিন্তু একটা জায়গায় সবাই সঙ্গে মিলবে, যেটা আসেন আমরা সবাই দেশের জন্য দোয়া করি, একে অপরের জন্য দোয়া করি, আমাদের জন্য সুবুদ্ধি আসে, আমরা যদি এইটুক বুঝতে পারি যে আমরা একটা কালো হাত থেকে বাঁচতে চাই, বিশাল বড় কালো হাত, যে কালো হাত আমাদের স্বাধীনতাকে খাবলায় ধরে রাখছে, কিন্তু এখনো ছাড়ে নাই। এটা শার্টের কলার ধরে রাখে না, ছাড়ে নাই, কিন্তু এটা ছাড়াইতে হবে, তারপরে আমরা মুক্ত হব, দেশ ঠিক পথে যাবে। আর আমার বিশ্বাস। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজটি দেখেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা গ্রেপ্তার, আসলে মোটেও তিনি এটা গ্রেপ্তার না, এটা ছিল একটা গুজব এবং ফেক নিউজ। দয়া করে আপনারা কেউ গুজবে কান দেবেন না, দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সত্য নিউজটি আপনারা জানুন। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি, যা কিছু দেখলেন, যা কিছু শুনলেন, সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে নেওয়া।